ভালো লাগলো। অল ক্লিয়ার মানে গল্প বলা যেতে পারে। বেসিক্যালি আমি ইউটিউবে কিছু কমেন্ট পড়েছিলাম, তো সেই কমেন্টের রিপারকাশনে আমি বলি, এই গ্রুপেও অনেকে আমার কমেন্ট করেছে। তার মধ্যে একটা কমেন্ট এসেছিল যে আপনি কিন্তু গল্প বলেন আড্ডার ছলে। তো আমি সেটাই চাই, বেসিক্যালি একটু সিরিয়াস না হয়ে যে গল্প বলছি সেটা খুব বেশি সিরিয়াস না হয়, একটা আড্ডার ছলে বলাই ভালো। মানে যদিও আমরা ফেস টু ফেস নই, একটা গ্রুপে বসে যদি আমি একটা গল্প বলতাম তাহলে কাউন্টার কোয়েশ্চেন আসতো, অনেক কিছু ডিসকাশন হতো, কিন্তু সেই জায়গাটা তো স্কোপটা নেই। তো আড্ডার ছলে গল্প বলাটাই আমার মনে হয় বেশি ভালো। আমি সেটা বেশি পছন্দ করি এবং আমি বেসিক্যালি খুব আড্ডা দিতে খুব ভালোবাসি সবার সঙ্গে, ইরেসপেক্টিভ অফ এজ। তো আমার আড্ডা মারতে যেতে খুব ভালোবাসি, আমি আড্ডার ছলেই গল্পটা বলি। সেটা ইউটিউবে অনেকে কমেন্ট করেছে, অনেকে পছন্দ করছে, দু একজন বলছে না একদম সিরিয়াস হয়ে শুধু গল্প বলবে, সেটা একটু আমার জন্য ডিফিকাল্ট। আমি একটু আড্ডার ছলে গল্প বলতে বেশি ভালোবাসি, তো আমি সেভাবেই বলবো। লাইভেও অনেকে কমেন্ট করেছিল যে আপনার গল্প বলার স্টাইলটা অনেকটা মানে বেসিক্যালি একটু আড্ডার চলে বসে একটা একটা আড্ডার জায়গায় বসে সবাই মিলে গল্প করছি সেরকমই মনে হয়। তো এনিওয়ে, তো অনেকে কমেন্ট করছিল পজিটিভ নেগেটিভ, আমি দুটোই হাইলাইট করলাম, বাট আমার মনে হয় আমার একটাই বেশি কমফোর্টেবল, আমি এভাবেই বেশি কমফোর্টেবল। ঠিক আছে, সবাই একজন একজনকে প্লিজ হাই শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। আজকে ওই তিনজন যে গল্প পাঠিয়েছিল সেগুলো বলে উঠতে পারিনি, সেগুলোই আজকে শেষ করব, বলে শেষ করতে হবে, কারণ গল্পগুলো নাহলে পরে আমি নিজেই ভুলে যাব। তো শুরু করি, আস্তে আস্তে সবাই জয়েন করবে, পরে লাইভ দেখতে পাবে। আচ্ছা, আজকে যে গল্পটা দিয়ে শুরু করব সেটা খুবই রিসেন্ট একটা ইনসিডেন্ট। তো এই ইনসিডেন্টটা হয়তো অনেকের সঙ্গে এরকম ইনসিডেন্ট হয়। তো ব্যাপারটা কী হলো, কিছু ছেলেরা মানে কাজ করে আর কি, মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করে, এরা একসঙ্গে বসেই মানে একটা ম্যাচে থাকে। ওরা একটা অ্যাপার্টমেন্টের দুটো পার্টে ওরা ভাড়া নিয়েছে। একটা ফ্লোরের ধরো 3টে অ্যাপার্টমেন্ট ওরা ভাড়া নিয়েছে, ওরা একসঙ্গে 6-7 জন থাকে, একটা আড্ডা হয়। তো অ্যাজ ইউজুয়াল কিছুদিন আগে সবাই জানো কলকাতায় ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, মোটামুটি ধরে নাও এই সকাল দুপুর থেকে শুরু রাত অবধি বৃষ্টি হচ্ছিল। সবার মনে আছে কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ওই বৃষ্টির দিনটাতে ওর কোনো কাজ নেই, রাস্তায় জল জমে গেছে, সবাই যে যার কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে সবাই বসে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো সবাই বসে গল্প করছে, কেউ তাস খেলছে, কেউ মোবাইল দেখছে, রাত অনেকটাই হয়েছে। তো এরকম আড্ডাটা কিন্তু আমার খুব ভালো লাগে। বেসিক্যালি আমি বললাম যে আমি একটু আড্ডা মারতে ভালোবাসি সবার সঙ্গে। তো এরকম আড্ডা আমিও জীবন অনেক করেছি, এখন হয়তো সময়ের জন্য হয় না, কিন্তু একটা সময় আমি এরকম সব প্রচুর আড্ডা দিয়েছি, যে বন্ধু বান্ধবের সঙ্গে সবাই মিলে একটা হই হই করে গল্প বলা, একটা আলাদা মানে চার্ম আছে। তো ওই ছেলেগুলো সবাই যারা ওয়ার্কিং, সবাই অল আর ওয়ার্কিং পারসনস। তো কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে ওই দিন রাস্তায় জল জমে গেছিলো, প্রচণ্ড জল, সেই জন্য সবাই নিজে নিজে কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাড়ি এসে একটা রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল। আড্ডা শুরু হয় অনেক দেরিতে, শুরু হয়েছে আড্ডা মানে তো অনেক সময় চলবে। তো আড্ডা চলছে, অনেক রাত অবধি আড্ডা চলছে। হঠাৎ ওরা লক্ষ্য করছে যেখানে বসে আড্ডা দিচ্ছিল সেখানে যে দরজাটা, রাত প্রায় 2:30-3টে হবে, গল্প আর শেষ হচ্ছে না। পরের দিন আবার সানডে ছিল, আমার নাকি একটা হলিডে ছিল, যার ফলে আড্ডাটা কন্টিনিউ করতে ওদের খুব একটা অসুবিধা হচ্ছিল না। ওরা রাত্রিবেলা কি বলে ওই বসে গল্প করছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, গল্প করছে, কেউ তাস খেলছে। হঠাৎ শুনতে পাচ্ছে ওই দরজার মধ্যে কে যেন নক করছে। তো ওরা ভাবলো, মোটামুটি ওরা 3টে ফ্ল্যাটে থাকে, 3টে ফ্ল্যাটের মধ্যে 4-5 জন অলরেডি মানে ছুটিতে বাড়িতে আছে, আর যে কয়েকজনের ফ্ল্যাটের মধ্যে থাকে সবাই ওরা একই রুমের মধ্যেই আছে। আর ওই অ্যাপার্টমেন্টের ওই ফ্লোরটাতে স্ট্যান্ডালোন অ্যাপার্টমেন্ট, ওই ফ্লোরটাতে আর কেউ নেই, মানে নক করার মতো। তাহলে কেউ নিচের ফ্লোর বা থার্ড ফ্লোর থেকে এসছে। এভাবে ওরা দরজাটা খুলে দেখি কে, যত রাতেই হোক, রাত 1টা-2টো যাই হোক, খুলে দেখছে কেউ নেই। ওরা ভাবলো আরে এত রাতে কে দরজায় নক করলো, এখন আমরা কাউকে দেখতে পাচ্ছি না, মানে ওদেরও একটু মানে ঠিকঠাক মনে হলো না।
ওরা আবার বসে গল্প শুরু করে, যেই ওরা দরজা বন্ধ করেছে আবার সেই দরজা নক করার শব্দটা। এবার দেখুন বৃষ্টি পড়ছে, পরিবেশটাও একটু বেশ ঠান্ডা ঠান্ডা, রাত 1:30-2 বাজে, তো অবভিয়াসলি পরিবেশটা একটু সেরকমই একটু মানে মানে গা শিউরে ওঠার মতোই, যে এত রাতে বারবার কে নক করছে। তো সেটা ওরা কেউই বুঝে উঠতে পারছিল না। বারবার ওরা খুলছে, খুলে দেখছে কেউ নেই, ওরা আবার জায়গায় বসে ওরা কাজ করতে শুরু করছে, বা ওরা যে গল্প করছিল বা তাস খেলছিল তাই করছিল। কিন্তু ওই দিন আর এই ঘটনাটার পর থেকে রাতের বেলা ওরা ঠিক মতো ওই কাজটা করতে পারছিল না। ওদের মানে একটু বারবার একটু অসুবিধা হচ্ছিল। কেউ বারবার যদি একটু ডিস্টার্ব করে না, তাহলে এটা অবভিয়াসলি এটা ভালো লাগবে না। তো সেইভাবেই বারবার কেউ যেন একটা নক করছে, ওরা দরজা খুলছে, কাউকে দেখতে পাচ্ছে না। তো ওদের মধ্যে ভয় লাগেনি, ভয়ের ব্যাপারটা আসেনি। ওরা অ্যাজ ইউজুয়াল ভাবছে কেউ 2বার হওয়ার পর 3 নম্বর বার ওরা কেউ দরজা খুলছে না, বলছে না আর দরজা আমরা খুলবো না। 2বার এরকম হয়ে গেলো, রাত এতটা হয়ে গেলো, কিন্তু কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার তো কেউই বা করছে। মালিককে ফোন করলো, মানে যে ল্যান্ডলর্ড নিচের উপরের ফ্লোরেই থাকে, মানে 3rd ফ্লোরটাতে। ল্যান্ডলর্ডের কেউ ফোন ধরলো না। তাহলে কে হতে পারে? ওরা কিছুই মানে বুঝে উঠতে পারছে না, কিন্তু ওদের একটু ভয় লাগছে, কারণ ভয় লাগাটা খুব স্বাভাবিক। এবার রাত 2-2:30টার সময় যদি আপনার রুমে কেউ নক করে, যদিও আপনারা 4-5 জন বসে একসঙ্গে গল্প করছেন, ভয় লাগাটা খুব স্বাভাবিক। এক তো রাত এত হয়ে গেছে, কেউ নেই ওইখানে আদার দেন ওরা ছাড়া, একটু ভয় তো লাগারই কথা। কিন্তু ওদের ভয়টা ততটাও লাগছিল না যতটা ওরা মনে হচ্ছিল। তো তাদের মধ্যে যে বলছিল ঘটনাটা, ওরা বলছে যে মানে এতটাই মানে মানে আমরা ডিস্টার্বিং হচ্ছিলাম, মানে ভয় থেকে ওদের ডিস্টার্ব বেশি মনে লাগছিলো, যে আমরা একটা গল্প করছি, একটা আড্ডা দিচ্ছি সবাই মিলে, সেই ব্যাপারটা মানে ওদের আর ভালো লাগছে না। আলটিমেটলি ওরা বললো যে না আর কী বলে এটা আর আজকে আর কন্টিনিউ করা যাবে না। এবার এই জায়গায় ওরা কি একটা জায়গায় পৌঁছালো যে ওরা এবার রাতে ভাবলো যে যাই, ঠিক আছে, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ি। এবার 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 যে শুয়ে পড়েছে, এবার সবার 3টে ফ্ল্যাট, তো এবার এই ফ্ল্যাটে 2 জন, ওই ফ্ল্যাটে 2 জন, এরকম করে সবাই আছে। যেই যখন ওই ফ্ল্যাটে গিয়ে শুয়ে পড়েছে, এবার ধরুন যে গল্প বলছিল আমাকে, গল্পটা যে বলে শুয়ে পড়েছে তার ফ্ল্যাটে, বাকি 2 জন আলাদা আলাদা শুয়ে পড়েছে, সবার ফ্ল্যাটে মোটামুটি একজন করে শুয়েছে। এবার প্রত্যেকের ফ্ল্যাট থেকেই দরজা নক করার শব্দ আসছে। প্রত্যেকের ফ্ল্যাট থেকে, মানে দরজা বন্ধ করে যেতেই শুতে গেছে, প্রত্যেকের ফ্ল্যাট থেকে দরজা বন্ধ করার শব্দ, মানে দরজা নক করার শব্দটা আসছে। এবার একজন একজনকে ফোন করছে, করতে করতে প্রায় রাত 3টে হয়ে গেছে। একজন একজনকে ফোন করছে যে আমার দরজায় নক হচ্ছে, তোরা কেউ এসছিস? বলে না। এ বলছে আমার দরজায় নক হচ্ছে, তোরা কেউ এসছিস? না, কেউ আসেনি। এভাবে ওরা পুরো রাত এভাবেই মোটামুটি মানে কেউ আর ঘুমোতে পারলো না। পুরো দরজার মধ্যে এমন জোরে জোরে কেউ মানে দরজায় শব্দ করে যাচ্ছে, মনে হচ্ছে কেন তুমি দরজা খুলছো না। এবং যতই ওরা খুলছে না, শব্দর মানে মানে ভয়েসটা আরও বেশি করে হচ্ছে, মানে জোরে জোরে আর কেউ দরজায় আঘাত করছে, যে তুমি দরজাটা কেন খুলছো না। রেগে মেগে দরজায় আঘাত করলে যা হয় ঠিক সেরকমই হচ্ছে, মানে দরজা ভেঙে যাবে। কিন্তু সেই রাতে কিন্তু ওরা আজ অব্দিও বুঝতে পারলো না যে এটা কেন হলো, মানে এটা কী কারণে হলো। পরের দিন সকালবেলা ওরা গিয়ে ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করে, বা আশেপাশের অ্যাপার্টমেন্টে যারা ছিল, যে আপনারা কি কাল রাতে কেউ আমাদের এখানে এসেছিলেন কিছু বলার জন্য বা কিছু নেওয়ার জন্য কিছু? বলে না, আমরা কেউ আসিনি। কিন্তু তবুও শব্দটা হচ্ছিল। কিন্তু ওরা আজ পর্যন্ত সেটা বলে যে এই যে ঘটনাটা ঘটলো, কী জন্য ঘটলো সেটা কিন্তু কেউ ঠিক মানে বুঝে উঠতে পারলো না, মানে সেটার কোনো আদৌ কোনো জাস্টিফিকেশন কেউ দিতে পারলো না। কিন্তু ওদের সঙ্গে ঘটনাটা ঘটে। আমি আদেরকেও জিজ্ঞেস করেছিলাম, যে এই গল্পটা আমাকে বলে, যে তো ওই দিনে কি ঘটনাটা ঘটেছিল, এই বৃষ্টির দিনে কি ঘটনাটা ঘটেছিল, বা অন্য দিন? বলে না, অন্য দিনও আমরা আড্ডা দেই, কিন্তু এতটা সময় নিয়ে আড্ডা দেই না। আড্ডা দিই ঠিকই, কিন্তু এতটা সময় নিয়ে আমরা আড্ডা দিই না। আমরা একটু কম সময় নিয়ে আড্ডা দিই, কিন্তু ওই দিন একটু বেশি রাত হয়েছিল, তাই বলে এতটাই শব্দ হবে বা এতটাই ডিস্টার্বিং হবে আমি মানে ভেবে উঠতে পারিনি। কিন্তু ওটা কী ছিল, কে শব্দ করছিল, বা সেটার কোনো জাস্টিফিকেশন ওদের কাছে নেই। কিন্তু ওরা
সবাই ফিল করেছিল যে ওই দিন একটা মানে কিছু একটা ওদেরকে মানে বারবার দরজায় নক করছিল, এবং নিজেদের রুমে যাওয়ার পরে ওরা শব্দটা কন্টিনিউ বুঝতে পারছিল যে কেউ না কেউ একটা শব্দ করছে ওইখানে, মানে নক করছে বারবার ওকে নক করে বিরক্ত করছে বা ওদের ডিস্টার্ব করছে। যাই হোক, এটা একটা ঘটনা ছিল, সাংঘাতিক কিছু স্ক্যারি নয়, কিন্তু এরকম ছোট ছোট ঘটনা অনেকের সঙ্গেই ঘটে যেটা আমরা হয়তো ভাবি না। এরকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটে, আমরা হয়তো ভাবি না যে এটা কেন হলো, কি হলো। এবার হয়তো আমরা ভাবি হয়তো কেউ পাশে করে বাজিয়ে চলে গেছে, অন্য একটা কেউ চলে গেছে, এরকম কিছুটা হতে পারে, কিন্তু এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটে। আচ্ছা, এইবার আমি আমাদের গ্রুপের ওই লাস্ট টাইমে বলেছিলাম একজন সদস্যা এই গল্পটা, যে গল্পটা আমি এখন বললাম এই গল্পটা কিন্তু আমাকে বলেছিল দিশারি পাল বলে একজন সদস্য এই গ্রুপের, ও আমাকে বলেছিল, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার যে আমি গল্প দুটো বলতে যাচ্ছি, এই গল্প দুটো আমাকে বলেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি। ও কিন্তু খুব ভালো লেখে, আমি আগেরবারও বলেছিলাম, হয়তো লাইভে আছে, থাকার তো কথা, বলেছিল থাকবে। তো ওর বলা, ওর মুখ থেকে শোনা আমাকে দুটো গল্প আমি এবার শেয়ার করছি সবার কাছে। তো এটা হলো, এই গল্পটা একটা গ্রামের একটা গল্প। তো গ্রামে কি হয়, আজকে কিন্তু ভৌতিকের পাশাপাশি কিছু অলৌকিক গল্প থাকবে, কিছু অলৌকিক গল্প বলো, ভৌতিক গল্প তো অনেক হয়, সবাই বলে, সবাই শুনি, তার পাশাপাশি কিছু অলৌকিক গল্প হলেও ভালো লাগে। মানে অলৌকিক মিনস যেটা কোনো জাস্টিফিকেশন নেই, কোনো রিজনিং নেই, তবু হয়, আমাদের বিশ্বাস করতে হয়। তো আজকে গল্পগুলো সেরকমই থাকবে আমার। তো আজকে এখন যে গল্পটা বলছি সেটা একটা গ্রামের গল্প। এটা একটা গ্রামে একটা ফ্যামিলি ছিল, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, যেটা ওই গ্রামের সবারই খুব আদরের ছিল। মানে বাচ্চাটা ওই গ্রামের সবার খুব জনপ্রিয় ছিল, সবার মধ্যে খুব জনপ্রিয় ছিল, খুব ভালো ছিল বাচ্চাটা, খুব এনকারেজিং বাচ্চা ছিল, সবারই খুব ভালো লাগতো বাচ্চাটাকে। তো একবার কি হয়, গ্রামে তো আমাদের ওই ডায়মন্ড হারবার্সের গ্রাম ছিল, তো ওইখানে ঝড় বৃষ্টি প্রচুর হয়, মানে এখানে সাইক্লোন মাঝে মাঝে আমরা জানি সবাই, মানে বিভিন্ন সময় আমরা সবাই বিভিন্ন সময় গ্রামে যাই বা ঘুরি, বা ওরা কিন্তু গ্রামে থাকতো। তো যেহেতু গ্রামে থাকতো, আচ্ছা বাবু কি বলছো আজকে, তবে আজ ঠিকঠাক শুনতে পাচ্ছি, ইকো হচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমি কিন্তু ঘরটা চেঞ্জ করি, কারণ এটা হলো বেসিক্যালি একটা কোয়ার্টার ব্যাংকের, তো যেহেতু ফাঁকা ঘর, সেজন্য বিশাল ঘর, মানে বিশাল রুম ফ্ল্যাটে, তো ফাঁকা ঘরে ইকোটা বেশি হচ্ছিল। তো যাকে, তো আজকে সেজন্য আমি একটা আমার বেডরুমে, যেখানে ছোট এবং কিছু জিনিস সেখানে আইডেন্টিফাই করি যাতে ইকোটা কম হয়, ইকোটা যাতে না হয় বা ইকোটা কম হয়। লাস্ট টাইম খুব প্রবলেম হচ্ছিলো, আমিও পরে যখন ইউটিউবে শুনছিলাম সত্যি খুব বাজেভাবে ইকো হচ্ছিলো। আচ্ছা যাকে, তো এই গ্রামের ওই মেয়েটা ছিল বেশ জনপ্রিয় এবং সবার মধ্যে খুব পপুলার ছিল, খুব আনন্দ ফুর্তি করতো, সবার সঙ্গে কথা বলতে ভালোবাসতো, সেই জন্য মানে খুব ভালো ছিল, সবার সঙ্গে খুব ভালো লাগতো সবার। তো ওই মেয়েটা গ্রামে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হয়, ওই একবার ঝড়ে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে, আর ও অন্যমনস্কভাবে সকালবেলা হাঁটাচলা করতে গিয়ে ইলেকট্রিকের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে ও হসপিটাল নিয়ে যাওয়ার পর মারা যায়। তো সবাই খুব কষ্ট পায়, মানে এই বাচ্চাটা সবাই খুব পপুলার ছিল, সবার খুব ভালো লাগতো বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটার এই মৃত্যুটা সবাই মেনে নিতে পারেনি। হঠাৎ করে এরকম একটা ইলেকট্রিক শকে বাচ্চাটা মারা যায়, সেটা মানে কেউই মেনে নিতে পারেনি। তো ওই গ্রামে আবার মা বাবার তো কষ্ট হয়, শুধু মা বাবার নয়, গ্রামবাসীরাও খুব কষ্ট পায় মেয়েটা মারা যায়, যেহেতু বাচ্চাটা খুবই মানে জনপ্রিয় ছিল এই গ্রামে বিভিন্ন কারণে, মানে গুণগত দিক থেকে অনেক কারণে মেয়েটা খুব জনপ্রিয় ছিল। তো মেয়েটা মারা যাওয়ার পর এরা সবাই দুঃখ পায় বিভিন্ন সময়। গ্রামে কিন্তু একটা ওই গ্রামে কিন্তু প্রত্যেকটা অনেক ছোটো ছোটো গ্রামে হয়,
চোরের উপদ্রব থাকে। আমরা জানি ওই গ্রামের ভীষণ ছিচকে চোর হয় না, সে চোরের উপদ্রব, সেই সবাই জন্য মানে কী করে বিভিন্ন সময় ওরা মানে আলাদা আলাদা করে পাহারা দেয়, 4-5 জন করে পাহারা দেয়। তো রাতে যখন ওরা পাহারা দিত না, সবাই লক্ষ্য করতো ওই যেখানে দাঁড়িয়ে ওরা পাহারা দিত, হাঁটাচলা করতো, একটা ছোট্ট বাচ্চা মেয়ে রোজ রাতেই দেখতে পেত ওরা। আগে কখনো দেখতে পেত না, কিন্তু ওই বাচ্চাটা যখন ইলেকট্রিক শকে মারা যায় তারপর থেকে ওই একটা বাচ্চা সবাই দেখতে পায়, কিন্তু বাচ্চাটার মুখ কেউ দেখতে পারতো না। তো এবার রাতে যারা ডিউটি মানে পড়তো মানে পাহারা দেওয়ার জন্য, এরা একজন সবাই বলতো যে এখন না রাতে পাহারা দিতে ভীষণ ভয় লাগে। আমরা প্রতিদিন রাতেই একটা ছোট বাচ্চাকে গভীর রাতে হাঁটতে দেখি, এবং আমরা কয়েকজন মানে ও পিছুও নিই যে কোথায় যায়। মানে চোর যদি হয় তো চোর তো এত ছোটো বাচ্চা হবে না, বড়ই হবে, তাহলে এই বাচ্চাটা কোথায় পিছু মানে হেঁটে হেঁটে যায়, ওরা কোনো কিছু ওরা বুঝে উঠতে পারে না। তো প্রতিদিনই ওরা লক্ষ্য করে যে বাচ্চাটা মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো ওরা খুব মানে লক্ষ্য করে। তো এই কয়েকদিন যায়, প্রতিদিনই সবাই জিজ্ঞেস করে যে হ্যাঁ, একদিন ওরা দেখতে পাচ্ছে একটা গ্রুপ বাচ্চাটাকে মানে বসে বসে, তো যারা রাতে পাহারা দেয় তারা তো আর রাতে সবসময় জেগে থাকতে পারে না, হাঁটা চলা করে চা খাচ্ছে এদিকে করছে। ওরা একটা গ্রুপ 2-4 জন গ্রুপ এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ দেখছে ইলেকট্রিক যে থাকে না ইলেকট্রিক পোল, সেই ইলেকট্রিক পোলের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। মানে একটা মেয়ে ইলেকট্রিক পোলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবার ব্যাপারটা হলো, ঘটনাটা দূর থেকে হচ্ছে, ওরা অনেক দূরে, ইলেকট্রিক পোলটা ধান ক্ষেতের উপর দিয়ে গেছে, এত দূর থেকে ওরা বুঝতে পারছে না যে এটা কি ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছে না ইলেকট্রিক পোলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ওরা খানিকটা পিছু নেয়, ওরা খানিকটা জোরে হাঁটার চেষ্টা করে যে এত রাতে এতটা বাচ্চা ধান খেতে দিবে কেন, হেঁটে যাবে না, ইলেকট্রিক পোল দিয়ে হেঁটে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। কী করে সম্ভব ওটা, এত রাত্রে কোনো একটা বাচ্চা একটা ইলেকট্রিক পোল দিয়ে হেঁটে যাবে। ওই যারা পাহারা দিচ্ছিল তার মধ্যে 2-4 জন খুব সাহসী ছিল, ওরা দৌড়ে পিছু নেয় যে ওটা দেখবে বলে যে কোথায় কে হেঁটে যাচ্ছে উপর দিয়ে। পরে খানিকটা এগিয়ে গিয়ে ওরা দেখে না, হ্যাঁ সত্যিই একটা বাচ্চা মেয়ে ইলেকট্রিক পোলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ওরা এটা এই ভয়ঙ্কর দৃশ্য থেকে দৌড়ে দৌড়ে আবার চলে আসার পর ওরা সবাইকে এসে বলে ঘটনাটা যে আমরা আজকে রাত্রিবেলা এরকম গিয়েছিলাম, দেখলাম একটা বাচ্চা মেয়ে ইলেকট্রিক পোলের উপর দিয়ে হাঁটা শুরু করছে এবং হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা অনেকটা পিছু নিয়েও দেখতে পাই যে হ্যাঁ একটা কেউ বাচ্চা ওই ইলেকট্রিক পোলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটছিল, চলছিল। সবাই কেউ ওটাকে ভৌতিক বলে বলছিল, কেউ বলছিল মনের ভ্রম। কিন্তু এতে কি হচ্ছে, প্রত্যেকেরই একটা কি হচ্ছিল, একটা কিউরিয়াসিটি তৈরি হচ্ছিল যে আদৌ মানে কি সত্যি কি যাচ্ছে, মানে কি হচ্ছে। তো এবার পাহারা দেওয়ার যেই সব লোকদের আইডেন্টিফাই করা হয়েছিল, এদের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করলো। মানে যাদের পাহারা দেওয়ার স্লট নেইও, মানে আজকে 4 জন দেবে 5 জন দেবে, এরা করতে করতে বেশি হওয়া শুরু হলো। কারণ সবারই কিউরিয়াসিটি, ওটা কি যায়, ওটা কি আমরা দেখব, ওরা সবাই জানতে চাইছে ওটা কী যায়, ওটা আমরা দেখব। সবাই মানে ওরা বাড়ছে, এ করতে প্রতিদিন রাতে কিন্তু ওরা দেখতে পায়, কিন্তু কেউ মুখ দেখতে পায় না। একটা বাচ্চা মেয়েকে ওরা কখনো হেঁটে যেতে দেখছে, কখনো ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, কখনো ইলেকট্রিক পোলের উপর দিয়ে, মানে ইলেকট্রিক পোলের যে তারটা থাকে সে তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু মুখটা কেউ দেখতে পাচ্ছে না। তো গ্রামে এটা নিয়ে খুব চর্চা শুরু হয়, গ্রামের যা হয় সবাই খুব আলোচনা চর্চা শুরু হয়ে গেলো, যেটা কি হচ্ছে আমরা কেউ বুঝে উঠতে পারছি না, মানে কেউ বিশ্বাস করতে পারছে না। এটা নিয়ে গ্রামের পঞ্চায়েতের লোকেরাও আলোচনায় বসে কি হলো, এটা কি সলিউশন করা যায়, সবাই এটা ব্যাপারটা জিজ্ঞেস করছে যে ওটা কি হতে পারে, মানে এটা কেন হচ্ছে। সবাইকে দেখেছে, সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কি দেখেছিলে, সবাই বলছে। তো এই করতে করতে মানে আলটিমেটলি মানে চোরের যে মানে উপদ্রব ছিল সেটা কমে গেছে। চোরের উপদ্রব না থাকা সত্ত্বেও সবার ওই কৌতূহলে যে আজকে রাত্রে আমার যদি ডিউটি হয় তাহলে তৃষা পড়ে বলছি, কমেন্টগুলো পড়ে বলছি, সবাই কি বলে মানে ওইটা নিয়ে কৌতূহল যে আদৌ
মানে আচ্ছা, হ্যাঁ শর্মিষ্ঠা তুমি আছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তো মানে সবাই ওটা জানতে চাইছে যে আদৌ কী ওটা, এটা কি সত্যি কোনো মানুষ কাউকে ভয় দেখাচ্ছে, না সত্যি কোনো ভৌতিক কিছু, না ভূত, না কোনো এলিয়েন মানে অন্য গ্রহ থেকে আসা কিছু, মানে এটা সবাইকে ভেবে তুলছে যে রোজ রাতেই ওটা আমরা কি দেখতে পাই। তো আর দুটো জিনিস ওরা কমন দেখতে পায়, একটা হলো ওরা ওই বাচ্চাটা একটা রাস্তা দিয়ে হেঁটে যায় এবং হেঁটে গিয়ে যেখানে গিয়ে জায়গাটা শেষ হয় সেখানে ইলেকট্রিক পোলটা শেষ হয়ে যাচ্ছে, আর কখনো কখনো ওরা দেখতে পাচ্ছে ওই ইলেকট্রিক পোলের উপর দিয়ে মেয়েটা হাঁটছে। এবার ঘটনাচক্রে এরকম কিছুদিন চলার পর, কিছুদিন যাওয়ার পর, এবার সবারই তো এবার চোর তো আর আসছে না, চোরের সেই উপদ্রব মাস তিনেক ধরে সবাই গ্রামে একদম মানে শোরগোল পড়ে গেছে, হই হই শুরু হয়ে গেছে, এটা কী হচ্ছে। আলটিমেটলি ওই যে বাচ্চাটা মারা যায়, সে বাচ্চাটার বাবার ডিউটি পড়ে রোটেশনে, মানে রাত জাগাতে। তো বাবার তো মন খারাপ, 3-4 মাস হয়েছে একটা জলজ্যান্ত একটা বাচ্চা ওর মারা যায়। তো বাবা বললো ঠিক আছে, সবাই যখন রাত জেগে ডিউটি করছে, আমার তো আর বাচ্চার তো আমার দুঃখ আছে, কিন্তু সেই জন্য আর তো দুঃখ করে লাভ নেই, আমি আমার ডিউটিটাই করি, কারণ আজকে যখন রোটেশনে আমার রাত জাগা পড়েছে তাহলে আমাকেই জাগতে হবে, আমি জাগি আর ইয়ে করে লাভ নেই, আর বাস কাটিয়ে লাভ নেই, বলে আমি করবো না, বলবো জিনিসটা ঠিক দেখায় না, কারণ সবাই করছে তো আমি করবো না, যায়। তো ওই দিন ওই বাচ্চাটার বাবা ডিউটিতে যায়, মানে রাত জাগার প্রোগ্রামটা তো করে। এবার রীতিমতো সবার ওর সঙ্গে যাদের ডিউটি ছিল সবার খুব উৎসাহ, রাত বাড়ছে, এবার দেখা যায় কিনা। রীতিমতো ঠিক রাত 2-2-2:30টার সময় সবাই ওই একটা বেঞ্চের মধ্যে, ওই গ্রামে যা হয় আর কি, একটা বেঞ্চের মধ্যে একটা দোকানের সামনে ওরা সবাই লাঠি নিয়ে বসে রয়েছে। হঠাৎ রাত 2-2:30টার সময় ঠিক ওই বাচ্চাটাকে ওরা দেখতে পায়। তো বাচ্চাটাকে যখন ওরা দেখতে পায় তখন ওদের মধ্যে থেকে যাদের কৌতূহল ছিল, সে এই এই দেখ ওই এই যে বাচ্চাটা হেঁটে যাচ্ছে, সবাই দেখ বাচ্চাটা হেঁটে যাচ্ছে। তো যার বাচ্চা কিছু থেকে মারা যায়, বাবার মনে তো দুঃখ, তার ডিউটি করতে এসছে সবাইকে সঙ্গে সঙ্গ দিতে, তার এসব কে বাচ্চা হেঁটে গেলেও না গেলেও তার কোনো আক্ষেপ নেই। ও বলছে ঠিক আছে তোমরা দেখতে যাও, তোমরা তো ওটা নিয়ে বেশি আগ্রহ, আমার কোনো আগ্রহ নেই, আমি বসে থাকি, আমি যাব না। বাচ্চার বাবারাও বসে আছে, বাকি ওরা দুজনে খুব পিছু করে যাচ্ছে দেখতে, মানে আদৌ বাচ্চাটা কোথায় যায় কি যায়। বাচ্চাটা এবার ওরা 3 জন চলে গেছে, ও শুধু ওর বাবাটা একা বসে আছে। হঠাৎ ওর বাবার চোখে পড়লো যে ওরা তো ওইদিকে চলে গেছে, কিন্তু একটা বাচ্চা ছায়ার মতো একটা মানে ও দেখতে পাচ্ছে ওর বাবাটা, যেটা ওরা দেখতে গেছে ওইখানে দূরে, ওরা দেখতে পাচ্ছে বাচ্চাটা, সেরকম একটা বাচ্চা ছায়া ওর বাবার সামনে দাঁড়িয়ে আছে। এবার ওর বাবা হঠাৎ করে চোখটা টনক নড়ে উঠল, আরে সবাই দেখতে গেছে অত, যেখানে সেই বাচ্চাটা তো আমার সামনেই বোধহয় দাঁড়িয়ে আছে, আবছা মনে হলো। এবার চোখ তাকিয়েছে ভালো করে, চোখ তাকিয়ে মানে ওর বাবাটা অঝোরে কান্না শুরু করে দেয়। ওর এতদিন যে বাচ্চাটাকে সবাই দেখে আসছিল, সেই বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা যে বাচ্চাটা ইলেকট্রিকের মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এই বাচ্চাটা সেই বাচ্চাটা। এতদিন তো বাকিরা সবাই ভাবছে ভূত, এলিয়েন, অনেক কিছু, মানে নেগেটিভ কিছু একটা এলিয়েন ভাবছে, কেউ ভাবছে বাচ্চাটাকে কোত্থেকে এলো, কেউ বাচ্চাটাকে রাতে বেরোয়, কিন্তু এই বাচ্চাটা যে সেই বাচ্চাটা বাবা, তো বাবা সে তার জীবিত হোক আর মৃত হোক, তার বাচ্চার মানে ছবি বা আদল বা ছায়া দেখলেও তো বুঝতে পারবে না তার বাবা বা মা, তার বাচ্চার ছবি, মানে বাচ্চা যদি জীবিত নাই থাকুক, বাচ্চার আত্মার স্পর্শেই বুঝতে পারে যে মানে এটা তার বাচ্চা। ওই ছবিটা দেখেই মানে বাচ্চাটার ওই দূর থেকে ছায়াটা দেখেই বুঝতে পেরেছে এটা ওর মেয়ে। চিৎকার করে কান্না করে দৌড়ে যায় ওর মানে বাচ্চাটাকে কাছে টানার জন্য, কিন্তু বাচ্চাটাকে আর মানে ও যতটাই ছুটছিল বাবা, বাচ্চাটা ততটাই দূরত্ব রেখে দৌড়ে ছুটছিল। কিন্তু মানে পরে যখন ওরা চলে আসে, মানে বাকিরা যখন চলে আসে, ওর কিছু তো পায়নি, ওরা চলে আসে, ও বাচ্চাটা মানে ওর বাবাটা দৌড়াতে অনেকটাই দূর চলে যায়, ধান ক্ষেতের ভিতরে চলে। তখন যে বাকি লোকগুলো ওদের সঙ্গে পাড়া দিচ্ছিলো, ওরা ওকে ডাকে, তুমি কোথায় যাচ্ছ, তুমি ধান খেতে কেন যাচ্ছ? ও তো ধান ক্ষেত কিছু নেই, ওর মেয়ে আসছে, ওর মেয়ে সেটা ও রিয়েলাইজ করেছে, সেটার পিছনে ও অন্ধ হয়ে দৌড়াচ্ছে ধান খেতে। আমার ধান খেতে সাপও হতে পারে, এত রাত্রে
অনেক কিছু হতে পারে, ঘন জঙ্গলের মধ্যে দৌড়চ্ছে এবং ও ধান খেতে বাবা মানে মেয়েকে ধরবে সেই আশায় দৌড়চ্ছে। আর ওর দৌড় দেখে ও মানে বাকিরা ভাবছে আর কেন ওরকমভাবে দৌড়চ্ছে ও, মানে উনি তো প্রথমে তো কিছু বলবেন না, কিছু করলেন না, হঠাৎ করে কোথায় দৌড়চ্ছেন উনি। তো বাকিরাও মানে সবার সঙ্গে টর্চ তো ছিলই, টর্চ ফর্চ নিয়ে ওরাও দৌড়ে দৌড়ে যাচ্ছে যে ওটা দেখার জন্য যে কোথায় কোথায় দৌড়াচ্ছে ওরা। আলটিমেটলি দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা জায়গায় গিয়ে উনি পড়ে যান, ওই যা বাবাটা ধান খেতে জমির মধ্যে পড়ে যান, পড়ে গিয়ে অজ্ঞান হারিয়ে ফেলেন। তো আবার সবাই ওনাকে ধরাধরি করে সকালবেলা নিয়ে মানে ভোরের দিকে নিয়ে এসে বাড়িতে পৌঁছানোর পর ওকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় দৌড়াচ্ছিলে, কেন ওই ধান খেতের মধ্যে দিয়ে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, কী দেখছিলে তুমি? তখন বললো তোরা যে এতদিন আলোচনা করছিলি গ্রাম পঞ্চায়েতে যে মেয়েটাকে, একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছিস, ছোটো মেয়ে দেখতে পাচ্ছি, তো আর কেউ না রে, ওটা আমার মেয়ে। আমার মেয়ে রাতে এরকম মানে আমার মেয়ের রাতে এরকম ঘুরে বেড়াতো। আর তোরা তো চলে গেলি, আমার মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। আমি হঠাৎ চোখ তুলে আমার একটা মনে হলো যে আমার মেয়ে, আমি তাকিয়ে দেখি আমার মেয়ে। আমি মেয়ের পেছনে মেয়ে আমি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু মেয়ে তো আমাকে ধরা দেবে না, কারণ ও তো আর পৃথিবীতে নেই। আমি ওর পিছনে ছুটছিলাম, ছুটতে ছুটতে আমি কোথা দিয়ে যাচ্ছি আমি নিজেও বলতে পারছিলাম না। আমি পরে রিয়েলাইজ করলাম আমি ধান খেতের মধ্যে পড়ে গেছি, এবং আলটিমেটলি আমার মেয়েটা দেখলাম ইলেকট্রিক তারের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর আমার মেয়েটা তো ইলেকট্রিক শকেই মারা গেছিল, ঝড়ে ইলেকট্রিক পড়ে গেছিলো, একটু বুঝতে পারিনি, আর খেলতে খেলতে গিয়ে ওই ইলেকট্রিকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, এবং সেখান থেকেই ওর মৃত্যু হয়। তো আলটিমেটলি ওই আমার মেয়েটা ওই সবশেষে ওই ইলেকট্রিকের সঙ্গেই মিলিয়ে যায়, মানে ইলেকট্রিক তার দিয়ে হাঁটতে হাঁটতে, মানে গ্রামে থাকে না, বিভিন্ন গ্রামে হাই টেনশন লাইন থাকে, মানে 440 ভোল্টের উপরে ভোল্ট থাকে বড় বড় তারে, সেই তারের উপর দিয়ে হেঁটে মেয়েটা চলে যায়, আর বাবা আর মেয়েটাকে দেখতে পায় না। তখন থেকে পরের গ্রামের বাসীরা বলছিল ও আচ্ছা, সেই জন্যই আমরা রাতেরবেলা দেখতে পেতাম মেয়েটাকে, এবং মাঝে মাঝেই আমরা ইলেকট্রিকের পোলের উপর দিয়ে হেঁটে চলে দেখতাম, কারণ ওর মৃত্যু যেহেতু ইলেকট্রিক পোলেই হয়েছিল, মানে ইলেকট্রিক শকেই হয়েছিল, সেই ঘটনাটা মানে ও রিপিট করছিল এবং সবাই দেখা দিচ্ছিল। তো এই ঘটনার পর থেকে ওর বাবা খুবই মুষড়ে পড়ে, ওর বাবা তো আর যায়নি, মানে কিন্তু ঘটনাটা খুব দুঃখজনক, কিন্তু মানে অলৌকিক হলেও ভৌতিক হলেও কিন্তু এটা ভয়ঙ্কর নয়, কিন্তু সত্যি দুঃখজনক। এই ধরনের ঘটনা সত্যি কারোর সঙ্গে না ঘটুক, সেটা আমরা সবাই চাইব, কিন্তু যার সঙ্গে ঘটে তার সত্যি খুব দুঃখজনক। কারণ বাবাটা কষ্ট লাগে, কারণ বাবা তো রিয়েলাইজ করেছিল, এতদিন তারা রিয়েলাইজ করতে পারলো না যে কে ওটা আলটি বাবা ধরে ফেলে যে ওটা ওরই সন্তান, রাতেরবেলা রোজ ঘুরে বেড়ায়। বা যেহেতু গ্রামে খুব পপুলার ছিল, গ্রামবাসী সবাইকে ভালোবাসতো, মেয়েটাও গ্রামটাকে খুব ভালোবাসতো, সে রাতে ও নিজের মতো করে ঘুরে বেড়াতো, সেটার জন্য ওরা দেখতে পেত। তো যাই হোক, এই একটা হলো আর একটা ঘটনা। তো আজকে যে ঘটনাগুলো বলবো সেগুলো মানে স্কেরি না হলেও, মানে নেগেটিভ এনার্জিগুলো যে সবসময় যে ক্ষতি করে বা সবসময় যে মানে ভয়ঙ্কর কিছু হয়, মানে মানে নেগেটিভ এনার্জি মানেই যে তোমাকে গলা মটকে ধরবে, গলা চিপে ধরবে, ভয়ঙ্কর কিছু রূপ দেখাবে, তা কিন্তু নয়। নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় ক্ষতি করে, তা কিন্তু নয়। তো আজকে আমার ঘটনাগুলোর মেইন ঘটনাগুলো মানে যে গল্পগুলো বলবো সেগুলো সেরকমই। শর্মিষ্ঠা চ্যাটার্জি আরেকটা গল্প বলেছিল এইটার মতোই, সেটাও এই গল্পটা সেরকমই, যে এটা কোনো সাংঘাতিক যে স্ক্যারি ভয়ঙ্কর কিছু তা কিন্তু নয়। ওটা মানে কিন্তু নেগেটিভ এনার্জির একটা প্রেজেন্স ছিল, সেটা বলা যেতে পারে। এক মিনিট, আমি একটু জল খেয়ে নিই। তো নেক্সট ঘটনাটা এটাই ছিল। নেক্সট ঘটনাটা হলো একটা ফ্যামিলিতে ওরা 3 বোন, 3 বোনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর বড় মেয়েটার বিয়ে হয় অনেক দূর। বড় মেয়ের বর রেলে চাকরি করে এবং মধ্যপ্রদেশের একটা ইন্টেরিয়র জায়গায় ওনার পোস্টিং হয়, রেলের গার্ড হিসাবে নাকি, মানে রেলওয়ের একটা ভালো পোস্টে হিসাবে পোস্টিং হয়। তো মেয়ে 3 মেয়ের মধ্যে এই বড় মেয়েকেই বাবা খুব ভালোবাসতেন। আর জেনারেলি যা হয়, যদি মেয়ে তার মানে বাবা যদি তার ওই মেয়েকে খুব ভালোবাসছে, তাহলে তার মেয়ের জামাইকেও খুব ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক, তাই না? মেয়েকে যদি কেউ ভালোবাসে খুব বেশি, যদি 2-3টে মেয়ে হয় বা 2টো মেয়ে হয়, যে মেয়েকে বাবা বা মা বেশি ভালোবাসে
তারা ওনার মেয়ের জামাইকেও, ওই মেয়ের জামাইকেও ততটাই বেশি ভালোবাসে। এটা আমার ধারণা। যদি কেউ মানে ডেফার করা বা কেউ যদি মনে হয় যে এটা ভুল, তাহলে কমেন্টে লিখে পাঠাবে। মানে আমার ধারণা যে ওটাই হয় জেনারেলি, যে যে মেয়েকে বেশি ভালোবাসে তার মেয়ের জামাইকে বেশি ভালোবাসে, সেটা হয়। যাই হোক, তো সেই হিসাবে ওই 3 বিয়ের মধ্যে ওই বড় মেয়েটারই সবচেয়ে বেশি ভালোবাসত। বড় মেয়েটার সবচেয়ে বেশি দূর বিয়ে হয় মধ্যপ্রদেশে, এবং বড় হাজব্যান্ড কাজ করে রেলওয়েতে। তো রীতিমতো ট্রান্সফার হয়, চাকরি করে, ওদের একটা বাচ্চাও হয়, ওইখানেই ওরা থাকে। তো দিন গড়ায়, অনেক কিছু গড়াতে থাকে, মানে গড়াতে গড়াতে অনেক বয়স হয়ে যায়। ইন দ্য মিন টাইম ওই মানে মেয়ের বাবার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, বিভিন্ন ধরনের অসুখে, ডায়াবেটিক, বিভিন্ন অসুখের জন্য শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো শরীর খারাপ হয়ে যাওয়ায় ওরা কি করে যে বাবাকে একবার দেখতে যাব, কিন্তু যেহেতু বড় মেয়ে অনেক দূরে থাকে, সেজন্য তার পক্ষে কি বাবাকে দেখাটা সম্ভব হচ্ছিল না। যেহেতু অনেক দূর, তাই ওনার বাকি দুটো মেয়ে খুব কাছাকাছি থাকে, বাবাকে দেখে এসছে, বাবার কাছেও থাকতে পারে। কিন্তু যেহেতু ওর বাড়ি থেকে মধ্যপ্রদেশ অনেকটাই দূর, বারবার যাওয়ার মানে প্ল্যানিং হচ্ছিল বাবাকে দেখতে যাবো। বাবা খুব সিরিয়াস, খুব অসুখ, খারাপ অবস্থা, বাবা কথা বলতে পারছে না, বেড রিডেন, তবুও বাবাকে দেখতে পাচ্ছিল না। তো দুঃখটা ছিল। বরকেও সে কথাটা বলে যে এরকম ঘটনা ঘটছে, কিন্তু আমি বাবাকে দেখতে যেতে পারছি না, ভীষণ খারাপ লাগছে, আমার ভীষণ দুঃখ লাগছে, বাবাকে আমি দেখতে যেতে পারছি না। তো যাই হোক, বললো ঠিক আছে, আমি ছুটি নিয়ে যাব। কিন্তু ইন দ্য মিন টাইম দিন বা দিন ওর বাবা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, মানে ওর বাবা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। তো বলছে যে আর দেরি করা যাবে না, আমরা আগামীকালকেই চলে যাব, আর দেরি করবো না। বললো হ্যাঁ ঠিক আছে, আজকে আমার নাইট ডিউটি আছে। বললো আজকে আমার নাইট ডিউটি আছে, ফিরতে অনেকটা দেরি হবে, ঠিক আছে আজকে ফিরি, কালকে আমরা চলে যাব। কালকে আমরা একটা ট্রেন ধরে, আমি তো রেলে চাকরি করি, টিকিট হয়ে যাবে, আমার কোটা একটা ট্রেন ধরে চলে যাব। বলে ঠিক আছে। ইন দ্য মিনটা খুব চলছে। ওই দিন বর যখন মানে মেয়ের মানে কী বলে, মেয়েটার বর যখন অনেক রাতে ফিরছিল, তখন হঠাৎ একই রাস্তা দিয়ে প্রতিদিনই আসে। ওই দিন রাত 12টা-1টা হবে, হঠাৎ দেখতে পাচ্ছে নিঝুম রাতে, হালকা একটু বৃষ্টি হচ্ছিল, হঠাৎ নিঝুম রাতে দেখতে পাচ্ছে কেউ একজন ওর সামনে বিশালকায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ওর সামনে। তো প্রথমে সবারই ভয় লাগবে, এই হঠাৎ করে যাচ্ছে, রাত গভীর রাতে হেঁটে হেঁটে যাচ্ছে একটা রাস্তা দিয়ে, নিঝুম রাস্তা, কেউ নেই, একটা লোক, হঠাৎ একটা ছায়ার মূর্তির মতো যদি কেউ দূর থেকে দেখে, সেরকম লাইটও নেই, হালকা লাইটের মধ্যে, সবারই ভয় লাগবে। এটা ভয় লাগাটা খুব স্বাভাবিক, ওরও ভয় লাগে। তো ভয় লাগার পর ও খানিকটা এগিয়ে যাচ্ছিল। তো ওর মানে ওই ছায়ামূর্তির দেখার আগে থেকেই, বলে রাখি, ওর ছায়ামূর্তির দেখার আগে থেকেই ভয় লাগছিল। আর এটা ভাবতে ভাবতে ওটা দেখতে পাচ্ছে ওটার সামনে একটা বিশাল বড় ছায়ামূর্তি, এতে ওর ভয়টা আরও বেড়ে যায়। ভাবলো এটা কি হলো, আমি তো ঠিক মানে বুঝে উঠতে পারলাম না যে কী হচ্ছে। যেহেতু মানে ওই ওনার বর প্রতিদিনই ওই একই রাস্তা দিয়ে আসেন, তো গতদিনও ওই একই রাস্তা দিয়ে ফিরছিল, কিন্তু গতদিন ফেরার পর থেকে মানে ওই ওনার শরীরটা একটু ভারী ভারী লাগছিলো, একটু ভয় ভয় লাগছিলো। কিন্তু কোনোদিন ওই এই নয় যে ওইটা একটা নতুন রাস্তা, অচেনা রাস্তা, তা কিন্তু নয়, ওরকম কিছু ছিল না যে ওটা নতুন রাস্তা দিয়ে আসছে, ওটা কোনো ভয়ঙ্কর কিছু হবে, সেরকম কোনো কিছু ছিল না। তা সত্ত্বেও কী করে মানে ওটা হলো ওনারা নিজেরাও জানেন না। তো ব্যাপারটা আলটিমেটলি একটা সময় গিয়ে এই দাঁড়ালো যে এগোতে হঠাৎ ওই ছায়ামূর্তির পেছনে, ও ছায়ামূর্তিটা দেখতে পাচ্ছে, তো ছায়ামূর্তির পেছন থেকে মনে হলো কেউ যেন ওর পেছনে আছে, এবং পেছনে থাকাকালীন বারবার মনে হচ্ছে যে পেছনে যে আছে, মানে ওই
সামনে তো একটা ছায়ামূর্তির, একটা বিশাল বড় ছায়ামূর্তি দেখতে পাচ্ছে, ঠিক আছে, একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি, মানে একটা বিশালকায় ছায়ামূর্তি ওর সামনে, ওই ভদ্রলোকের সামনে, কিন্তু পেছনেও একজন কেউ আছে, মনে হচ্ছে তাকে সাপোর্ট করছে, মানে তুই ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি, তুই ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি, এইরকম একটা কিছু ফিল করাচ্ছে, পেছনে একজন আছে। তো এবার ঘটনাটা কিন্তু যাই হোক একটা স্কেরি হয়ে গেল, একটা সামনে ভয়ঙ্কর একটা দৈত্যাকায় একটা ছায়ামূর্তি দেখতে পাচ্ছে অস্পষ্টভাবে, আবার পেছনে একটা কিছু মানে ওনার সঙ্গে হাঁটছে সমানভাবে, বা পেছনে যে ইনডাইরেক্টলি ওই পেছনের ছায়ামূর্তিটা বা পেছন থেকে কেউ একজন একটা প্রম্পট করছে যে তুই ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি। তো আলটিমেটলি ব্যাপারটা তো ওই ওনার কাছে খুব স্ক্যারি হয়ে গেল, এই ব্যাপারটা ওনার কাছে খুব স্ক্যারি মানে ভয়ঙ্কর হয়ে গেল। এবার উনি যে যার ভগবান, সেই ভগবানের নাম নিয়ে হাঁটা শুরু করছেন, এবং যতটাই এগোচ্ছেন ছায়ামূর্তিটা একই দূরত্বেই দেখতে পাচ্ছে, কিন্তু পেছন থেকে ওই যে যে ছায়াটা ছিল ওটা একটা আলতো স্বরে উনি শুনতে পাচ্ছেন যে তুই ভয় পাবি না, আমি তোর সঙ্গে আছি, মানে এরকম একটা হালকা বাতাসে ভেসে যাওয়ার মতো কথা, বা একটা বডি ল্যাঙ্গুয়েজ বা একটা কিছু ফিলিং ওই উনি করতে পারছেন, যে হয় না আমরা একা একা হেঁটে যাচ্ছি কোনো একটা অচেনা রাস্তা দিয়ে, তাই না? এবার অচেনা রাস্তা যখন আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় কী হয়, একটা মনে একটা জোর চলে আসে না যদি কেউ আপনার সঙ্গে থাকে, বা হঠাৎ যদি কেউ কাউকে পেয়ে যায়, মানে উনিও হেঁটে যাচ্ছেন, মানে আপনি এই রাস্তা দিয়ে হাঁটছেন, আমি এই রাস্তায়, চলুন ভালো হয়েছে। তো ওনারও সেরকমই মনে হচ্ছিল যে কেউ যেন আমার সঙ্গে আছে, কেউ যেন আমার পাশে আছে, কিন্তু উনি কাউকে দেখতে পাচ্ছেন না, ওনার একটা, কিন্তু সেই জায়গাটা ওনার ভয় লাগছে, তার সামনে একটা এরকম পরিস্থিতি, যাই হোক উনি ঠাকুরের নাম নিতে নিতে যতটা পারেন এগিয়ে চলে গেলেন, আলটিমেটলি উনি গিয়ে বাড়ি পৌঁছেছেন। বাড়ি পৌঁছানোর পর ঠিক বাড়ি পৌঁছেছেন রাত 1-1:30 হবে, জাস্ট বাড়ি পৌঁছে ঘুমিয়েছেন ওরা দুজন। সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠে ওরা ট্রেনে বেরোবেন শ্বশুরমশাইকে দেখতে, শ্বশুরমশাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। হঠাৎ একটার সময় ফোন আসার পর ওনার বউ ভয়ঙ্করভাবে জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন। বললো কি হলো, বলে এই তো মিনিট 20 আগে আমার বাবা মারা গেছে। বলে মিনিট 20 আগে? বলে হ্যাঁ। তখন উনি আস্তে আস্তে সবগুলো রিকল করার চেষ্টা করলেন, যে অন্যদিন উনি যখন যান এই রাস্তা দিয়ে হেঁটে, তখন কিন্তু ওনার গাটা ভারী হয় না, উনি কোনো ভয় পান না, কারণ ওটা পরিচিত রাস্তা, রোজই আসেন এই রাস্তা দিয়ে অফিসে ডিউটি করে, রেলের ডিউটিতেও শিফটিং ডিউটি হয়, নাইট ডিউটি হয়, উনি রাস্তা দিয়ে কোনো ভয় পান না। আজকে কোনো ভয় লাগছিল, হঠাৎ করে একটা ছায়ামূর্তি বা উনি আমি কোত্থেকে দেখলেন, এবং সেই ছায়ামূর্তিটাই বা ওনাকে সাপোর্ট করার জন্য পেছন থেকেও বা একটা ছায়ামূর্তির মতো কে সাপোর্ট করছিল তাহলে কি সেই শ্বশুরমশাই রাতে ওনাকে দেখা দিতে এসেছিলেন? মানে এতটাই মানে একটা কেয়ারিং পার্সন ছিলেন, যেই ছিলেন আমার পেছনে কেয়ারিং পার্সনই ছিলেন, তাহলে কি সেই শ্বশুরমশাই আমাকে দেখা দিতে এসেছিলেন? শ্বশুরমশাই কি আমাকে মানে রাতে লাস্ট মুহূর্তে মানে শেষবারের মতো দেখা দিতে এসেছিলেন? এরকম কিন্তু ঘটনা অনেক হয়, আমিও বলেছি বা আপনারাও জানেন, যে যাকে যত বেশি ভালোবাসে মৃত্যুর পর কিন্তু তাকে একবার দেখা দিয়ে যায় ও তার অজান্তে। এরকম অনেক ঘটনা আমি বলেছি, যে একটা ঠাকুমা তার নাতনিকে খুব ভালোবাসত, নাতনি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো, এবং ঠাকুমা মারা যাওয়ার পর নাতনি দেখতে পায় রাত 11টার সময় ঠাকুমা ওনার বাড়িতে, মানে ওনার ব্যাঙ্গালোরের বাড়ি থেকে পৌঁছে গেছে। বলছে তুমি এত রাতে কোত্থেকে? বলে আমি চলে এসেছি ফ্লাইটে করে তোকে দেখতে। আর পরের দিন সকালবেলা দেখেন ঠাকুমা নেই, আর পরের দিন সকালবেলায় ঠাকুমার ওর বাবা ফোন করে বলে যে রাতে তোকে বলিনি ঠাকুমা মারা গেছে, তুই সকালে মর্নিং ফ্লাইটে চলে আয়।
আর ওই নাতনিকে ঠাকুমা খুব ভালোবাসতেন। তো এইরকম ঘটনা কিন্তু অনেক হয়, যেটা আমি শুনেছিলাম, আমাকে বলেছিল, সেটা আমি বললাম। এরকম হয়তো গল্প অনেক আছে, যেখানে যে যাকে যত বেশি ভালোবাসে মৃত্যুর পর তাকে কিন্তু সবার আগে দেখা দেয়। এরকম ঘটনা অনেক আছে, অনেকেই শেয়ার করেছে এই গ্রুপে, আমিও করেছি। তো এইটা কিন্তু অসম্ভব নয়, যে যেহেতু শ্বশুরমশাই তার মেয়েকে বেশি ভালোবাসতেন, এবং সেই সুবাদে ওনার মানে জামাইকেও প্রচণ্ড ভালোবাসতেন, মেয়ের বরকে প্রচণ্ড ভালোবাসতেন। সেজন্য শেষ দেখা দেওয়ার জন্য উনি এসেছিলেন, এবং যে রাস্তা দিয়ে উনি প্রতিদিন আসতেন কোনো নির্ভয়ে, ওই দিন ওনার ভয় লেগেছিল, এবং ওনার মনে হয়েছিল ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে ওনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, ওনাকে মানে বিপদ থেকে মানে কীভাবে পার করে দেওয়া যায় সেইভাবেই চেষ্টা করছেন, এটা ওনার মনে হচ্ছিল। তো সেইটা একটা মানে ঘটনা, যেটা ওনার পরে উনি ওনার মানে স্ত্রীকে পুরোটা খুলে বলেন, যে আমি রাতে ওই দিন কী কী হয়েছিল, আমি আগের দিন আমি কী কী ঝামেলা পড়েছিলাম সেটা খুলে। তো উনি বলছিলেন, হ্যাঁ বাবাই হবে তাহলে, তোমাকে শেষবারের মতো দেখা দিতে এসেছিলো, তোমাকে দেখে গেল, যে তোমাকে বাবা খুব ভালোবাসতেন, সেজন্য হয়তো তোমাকে শেষবারের মতো দেখা দিয়ে চলে গেল। না, তুমি তো কোনোদিন ভয় পাওয়ার লোক না, তুমি এতদিন থেকে আসছো ওই রাস্তাতে, তুমি তো কখনো কিছু ফিল করোনি, তুমি তো কখনো কিছু ওখানে মানে লক্ষ্য করোনি যে ওখানে কিছু একটা ঘটছে বা ওরকম কিছু একটা হবে, কখনো তো তুমি ভাবোনি। তাহলে এটা কি করে হলো? তাহলে ওটাই আমার বাবাই হবে, মৃত্যুর পর হয়তো তোমাকে একবার শেষ দেখা দেখতে এসেছিলেন। তো তাই বলছিলাম যে নেগেটিভ এনার্জি বা ভূত মানেই যে ভয়ঙ্কর হবে, ক্ষতি করবে, তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, 90% ক্ষেত্রে হয়তো তাই হয়, নেগেটিভ এনার্জির সঙ্গে মানুষের তো তালমিল হয় না, কিন্তু তাই বলে সব ক্ষেত্রে যে তাই হবে তা কিন্তু বলা মানে খুব মুশকিল, এটা সত্যি সত্যি নাও হতে পারে। এটাই একটা বলার ছিল। তো সেটাই একটা ঘটনা ছিল, যেটা আমি বলেছিল আমাকে সেই শর্মিষ্ঠা চ্যাটার্জি, আমি আপনাদেরকে শোনালাম। জানি না শর্মিষ্ঠা, হ্যাঁ শর্মিষ্ঠা লাইভে আছে বলছিল লাইভে আছে। ঠিক আছে, এইবার আসি আরেকটা গল্পে, ছোটো ছোটো গল্প, আরেকটা গল্পে আসি। সেটা ওই একটা ডুয়ার্সের একটা মানে একটা বাগানের গল্প, ডুয়ার্সের বাগানের গল্পটা বলেছিল কিন্নর দাস বলে, এই গ্রুপেরই একজন সদস্য। ও বিভিন্ন সময় গল্প বলে, তো ওই বলেছে আমাকে। তো ঘটনাটা এরকম যে ওরা দুজন হলো ফরেস্ট ইনচার্জ ডুয়ার্সে। তো ঘটনা চক্রে একদিন কি হয়, ডুয়ার্সে তো অনেকেই ঘুরতে যায়, আমরাও ঘুরতে যাই, অনেকেই ঘুরতে গেছে। তো ঘুরতে যাওয়ার পর একটা ফ্যামিলি হঠাৎ করে একটা বাচ্চা ডুয়ার্সের জঙ্গল থেকে হারিয়ে যায়। তো তাই খুবই কষ্টকর, সবাই বাচ্চাটা হারিয়ে যায়। ফরেস্ট রেঞ্জার থেকে শুরু করে যারা ফরেস্ট টিমের লোক ছিল, সবাই কিন্তু বাচ্চাটাকে মানে খুঁজে বার করার জন্য চেষ্টা করে, বিভিন্ন দিকে ছুটে যায়, বিভিন্নভাবে খুঁজে, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না আলটিমেটলি। আর বাচ্চাটাকে মানে কোনো হদিশও পাচ্ছিল না বাচ্চাটাকে খুঁজে পাচ্ছিল। কিন্তু ফরেস্ট রেঞ্জার ওদের কাজই ওরা খুঁজে বেড়াচ্ছিল যতটুকু সম্ভব, চেষ্টা করে যাচ্ছিল যে বাচ্চাটাকে যদি খুঁজে পাওয়া যায়। কিন্তু ওদের ভয় ছিল যে এই ভয়ঙ্কর জঙ্গলে বাচ্চাটাকে খুঁজে পাওয়া খুব মুশকিল, আর যদি বাচ্চাটাকে পাওয়া যায় তাহলে জন্তু জানোয়ার তোকে খেয়ে ফেলার জন্য করবে। তো যাই হোক, ফরেস্ট রেঞ্জার টিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জায়গায় আসার পর ওরা শুনতে পায় যে কি বলে ওটাকে, একটা কিছু ওই যে মাংস চিড়ে হাড় খেলে কোনো জন্তু জানোয়ার যেরকম শব্দ হয় না, ঠিক একটা শব্দ। রাত সন্ধে হয়ে গেছে, রাত গড়িয়ে গেছে, একটা শব্দ শুনতে পাচ্ছে, যে কেউ যেন একটা হাড় চিবিয়ে খাচ্ছে, একটা শব্দ এরকম হচ্ছে। তো ওরা না ভয় পেয়ে দুজন ফরেস্ট রেঞ্জার একটু দাঁড়িয়ে পড়ল, যে কিসের শব্দ আসছে। তো খানিকটা ভয়ে 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 ওরা এগোয়, গিয়ে দেখে যে জায়গা থেকে শব্দ আসছিল জঙ্গলের, সেখানে কিছু নেই। আর শব্দটাও ওই যে হাড়গোড় চেবানোর যে শব্দটা বা কিছু একটা ঘাড় মোটা, সেই শব্দটাও নেই।
তো বললো বাতাসের কোনো শব্দ হবে বা মানে মনের কোনো ভ্রান্ত ধারণা হবে, তার দ্বারা কিছু হবে বলে ওদের মনে হয় বলে মনে হলো না। তো সেই ওরা যাচ্ছে এগিয়ে এগোতে, হঠাৎ লক্ষ্য করে একটা ডালের মধ্যে একটা মানুষ বসে আছে, বসে ঝুলছে। ফরেস্টের গাছের মধ্যে একটা মানুষ ঝুলছে, এবং মানুষটা এতটাই রোগা পাতলা যে মানে খুবই রোগা। এবং ভালো করে লক্ষ্য করে ওরা দেখে যে মানুষটা ঝুলছে তার হাতের এই যে এই পশনটা থাকে না, ওই যে রিস্ট থেকে হাতের তালু বা আঙুলগুলো নেই, শুধু হাতের এই জায়গা পর্যন্ত আছে, এইটুকু জায়গা আছে, কিন্তু হাতের নেই। দুটো হাতের সেম অবস্থা, কিন্তু মানুষটা ওই গাছের ডালের মধ্যে বসে ঝুলছে। এবং এটা খুব ভয়ঙ্কর, যে এটা কী দৃশ্য দেখলাম। ওরা দুজনেই খুব, ফরেস্ট রেঞ্জার সাহস রাখতেই হবে, ওরা বন্দুক গুছিয়ে ওইটার দিকে খুব টার্গেট করে যে ওটাকে মেরে ফেলবে। তখন আরেকজন বাধা দেয়, বলে না এটা করতে চাস না, এটা কিন্তু কোনো মানুষ নয়, এটা হয় কোনো জন্তু জানোয়ার হবে, আর না হলে কোনো ভৌতিক কিছু হবে। ওটা তোরা মানে যে ফরেস্ট রেঞ্জার বন্দুক নিয়ে উঁচিয়েছিলেন তাকে পালন করে, যে এটা করিস না, তুই এটা করতে যাস না, ওটা কিন্তু মানুষ নয়। তো তবু ওদের একটু কিউরিওসিটি জাগলো যে এটা কী, এতটাই রোগা পটকা, মানে পরিষ্কার, আর হাতটা নেই, কবজিটা নেই, ওরা এটা কী বুঝতে মানে বুঝে উঠতে পারছিল না। কিন্তু ওরা তো খুঁজতে গেছে বাচ্চাটাকে, সেই বাচ্চাটাকে ঘুরবে সেই ধান্দাই আছে। এ করতে করতে ওরা একটুখানি ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর ওরা হঠাৎ লক্ষ্য করে যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ লক্ষ্য করে দেখে না, হঠাৎ করে গাছ থেকে ওই ইয়েটা হাওয়ায় গেল, মানে বডিটা নেই, মানে যে একটা আকৃতি দেখছিল সেই আকৃতিটা নেই, হঠাৎ করে নেই হয়ে গেল। দুজনে বললো আরে কী হলো, এইমাত্র দেখলাম, হঠাৎ করে ওরা দুজন মানে এই মানে এটা কোথায় গায়েব হয়ে গেল। ওরা ঠিক বুঝে উঠতে পারছিল না যে ওরা এই জিনিসটা মানে কোথায় গায়েব হয়ে গেল। ওরা খুব চিন্তা ভাবনা করছে, এদিক ওদিকে তাকাচ্ছে, যে ভয়ও লাগছে যে ওটা মানে কী ছিল, ওটা ঠিক বুঝে উঠতে পারছে না, ভূমির জঙ্গলের মধ্যে। তখন ওরা ভাবতে 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 এগোচ্ছে, ভাবতে ভাবতে এগোতে এগোতে খানিকটা যাওয়ার পর ওরা ভাবলো না এভাবে হবে না, এভাবে হবে না, এবার একটু সাহস বাড়িয়ে আমাদের জোরে জোরে হাঁটতে হবে। তো সেই হিসাবে ওরা জোরে জোরে, মানে ওই রেঞ্জার জোরে জোরে হেঁটে মোটামুটি ওদের জিপের কাছাকাছি এসে পৌঁছেছে। বলে আজকে আর কিছু সার্চ করে লাভ হবে না, এবার চলে যায় জিপের কাছে। এবার জিপের কাছে যে এসছে, জিপের কাছে আসার পর ওরা দেখতে পাচ্ছে জিপের যে সিটটা আছে না, মানে যারা ডুয়ার্সের জঙ্গলে গেছো বা কোনো জঙ্গলে গেছো দেখবে একটা হুড খোলা জিপ থাকে জেনারেলি, মানে আমি কেরালাতেও দেখেছি ওই যেগুলো জঙ্গল সাফারির জিপ হয় সেগুলো হুডটা খুলে থাকে। তো একটা জঙ্গল সাফারির মতো একটা হুডটা খোলা একটা জিপের মতো একটা গেছে, সেই জিপের মাঝখানে ওটা দেখতে পাচ্ছে একটা মানে বাচ্চার পায়ের একটা কাটা, সরি পায় না, হাতের একটা কাটা আঙ্গুল পড়ে আছে। এটা দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায়। তাহলে করে ওরা একজনকে মানে ভাবছে যে এই তাহলে কি বাচ্চাটাকে কোনো জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে বা নাহলে অন্য কিছু একটা জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে। তো এটা ওরা ভাবছে যে কী হলো ওটা। তো ওরা সাহস করে ভাবলো যে তাহলে এই আঙ্গুলটাই যে পড়ে আছে, এই আঙ্গুলটা কি সেই মানে সেই বাচ্চাটারই, বুঝবেই বা কী করে। তো ওরা যেহেতু ফরেস্ট রেঞ্জার, ইনভেস্টিগেশন টিম মানে সব কিছু থাকে ওদের মানে ধরার জন্য, ওরা সাহস করে সেই যে মানে পড়ে থাকা কাটা আঙ্গুলটা তুলে নেয়, গাড়িতে তুলে নিয়ে আসে। যে এবার রেঞ্জারে গিয়ে দেখাবে, ওরা প্লাস্টিকের মধ্যে করে এটা নিয়ে আসে, রেঞ্জারকে নিয়ে দেখাবে যে আমরা তো খুঁজে পাইনি, এটা কাটা আঙ্গুল মতো পেয়েছি, এটা আমরা তুলে নিয়েছি। এবার এটা থেকে কি বুঝতে হবে সেইটাই বাচ্চাটার না কি অন্য কর, কিন্তু আমরা তো বডিটা বাচ্চাটার পাইনি। তো ওরা ঠিক মতো নিয়ে তুলে এসে এখানে বলবে রেঞ্জারের অফিসে এসেছি পরের দিন সকালবেলা। ওরা গাড়ি থেকে নেমে দেখে সেই কাটা আঙ্গুলটা নেই। ওরা একটা পলিথিনে করে রেখেছিল,
যাতে ওরা মানে দেখতে পারে যে ওটা কি। ওরা দেখছে ওখানে আর কেউ নেই, মানে কাটা আঙ্গুলটার মধ্যে নেই। এরা এটাতে ওরা খুব ভয় পেয়ে যায়, মানে ফরেস্ট রেঞ্জার ভয় পেয়ে যায়। ইন দ্য মিন টাইম এরকম সপ্তাহখানিক পেরিয়ে যায়, ওরা ওটা খোঁজা বাদ দিয়ে দেয় যে বাচ্চাটাকে পাওয়া যাবে না, কারণ বাচ্চাটা হায়দার কোনো জন্তু জান খেয়ে ফেলেছে, নাহলে জলে তলিয়ে গেছে। ওরা হাল ছেড়ে দিয়েছে এবং চলে। হঠাৎ করে একদিন কী হয়েছে, 7-8 দিন পর একদিন একটা রোববারে ওই জঙ্গলে কিছু লোক পিকনিক করতে যায়, ফ্যামিলি পিকনিক, নদীর ধারে পিকনিক করতে যাওয়ার পর ওরা হঠাৎ লক্ষ্য করে যে একটা জায়গায় খুব জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, খুব জোরে জোরে কেউ চিৎকার চেঁচামেচি করছে বাচ্চারা। তো বাচ্চারা মানে মানুষের চিৎকার চেঁচামেচি করছে এবং একটা জায়গায় গিয়ে নদীর দিকে মার্ক করছে, নদীর দিকে মার্ক করে দেখাচ্ছে। তো নদীর দিয়ে মার্ক করে দেখার পর ওরা দৌড়ে গেল, ফরেস্ট রেঞ্জার দৌড়ে গেল, গিয়ে দেখতে পাচ্ছে যে কিছু যেন একটা ভেসে ভেসে যাচ্ছে, অনেকটা মানে একটা বাচ্চার দেহ ভেসে ভেসে যাচ্ছে মনে হচ্ছে। তো ফরেস্ট রেঞ্জার দুজনে ভালো করে দেখে ওরা অত বেশি করেনি আর চলে আসে। ওই দিন সন্ধেবেলা ফরেস্টে ঘুরতে গেলে রাত হয়ে যায়, তো ঘুরতে ঘুরতে ওই পুরো টিমটা যারা ঘুরছিল তাদের হঠাৎ রাত হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর ওরা ওই ফরেস্ট রেঞ্জার গাইডেন্সে মানে ফরেস্ট থেকে বেরোচ্ছে। হঠাৎ বেরোতে একটা জায়গায় গিয়ে দেখে ছোট্ট জলাশয়, মানে ছোট্ট একটা ড্রেনের মতো আছে, সেই ড্রেনের কাছে একটা মানে মানুষ, ওই কি বলে ওটা, একটা ওই ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট মেয়ে, একটা মেয়ে হামাগুড়ি দিয়ে রাস্তা পার হচ্ছে। তো জেনারেলি আমরা হামাগুড়ি দিয়ে রাস্তা কখন বের হই, যখন বাচ্চার মুখ নিচে থাকে, বাচ্চার বডিটা নিচের দিকে থাকে, হাতটা দিয়ে এরকম করে হামাগুড়ি দেয়। এক্ষেত্রে হামাগুড়িটা দিয়েছিল উল্টোটা, মুখটা উপরে, পেট উপরে, পিঠটা নিচে করে, হাতটা এরকম করে দিয়ে হামাগুড়ি দিচ্ছিল কেউ। এই দৃশ্য দেখে, এত ভয়ঙ্কর দৃশ্য দেখে ওরা দুজন ফরেস্ট রেঞ্জারই দৌড়ে পালিয়ে চলে আসে। মানে ওদের ডিউটি ছিল, সেই ডিউটি ইনকমপ্লিট রেখে চলে আসে ওরা দৌড়ে ওরা মানে ওদের ওই জায়গায়, মানে ওই যেখানে ওদের থাকার জায়গা করছিল সেখানে চলে আসে ওরা দৌড়ে। তো ওরা একটা কী দেখলো, ওরা দেখেও মানে বিশ্বাস করতে পারছে না দুজন ফরেস্ট রেঞ্জার। কাউকে বললে বিশ্বাসও করবে না কেউ, যে হামাগুড়ি তো লোকে এভাবে দেয়, এটা উল্টো করে হামাগুড়ি দিচ্ছে এবং যেভাবে চিত হয়ে যায় শুয়ে চলছে, সেটা তো কোনো নর্মাল ব্যাপার না, আর এইভাবে হতে পারে না। তো ওরা অতটা কিছু মানে না ভেবে ওটাকে ইগনোর করে দেয়। পরের দিন আবার ঠিক সেভাবেই ওরা সবাই ফরেস্টে যারা এসেছিলো সবাই ঘুরতে বেরিয়েছে, ঘুরছে হঠাৎ ওই নদীর ধার থেকে খুব জোরে চিৎকার শুরু হয়। বলছে একটা মানে বাচ্চার দেহ দেখতে পাচ্ছে জলের নদী দিয়ে ভাসছে, ভেসে ভেসে যাচ্ছে, এবং বাচ্চাটা পুরো ফ্যাকাশে, কিন্তু বাচ্চাটার চোখের দিকে তাকালে মনে হচ্ছে বাচ্চাটা মানে এইটার দিকে টার্গেট করছে। মানে বাচ্চাটার চোখের দিকে তাকালে মনে হচ্ছে বাচ্চাটা জীবিত, অথচ বাচ্চাটার বডি পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে অনেক আগে হয়ে গেছে, কিন্তু বাচ্চাটার চোখের দিকে তাকালে মনে হচ্ছে বাচ্চাটা ওখানে জীবিত আছে। এবার রেঞ্জার বলছে যদি এই বাচ্চাটাই সেই বাচ্চাটা হয়, 7 দিন অবধি কি বাচ্চা থেকে থাকতে পারে এই গভীর জঙ্গলে? তাকে সম্ভব? আর বাচ্চাটার আঙুলটাও কিন্তু কাটা ছিল, বাচ্চাটার মানে আঙুলটাও ওই এক কাটা ছিল, যে আঙুলটা ওরা পেয়েছিল ওই সময় ফরেস্ট রেঞ্জার হিসাবে। তো ওরা অনেক ঝোড় ঝামেলা করে এই ভয়ঙ্কর নদী থেকে ঘুরে গিয়ে বাচ্চাটাকে ওরা নিয়ে আসার জন্য মানে চেষ্টা করে আর কি, যে বাচ্চাটাকে যদি ঘুরে মানে কী বলে ওটাকে মানুষ টানুষ করা যায় তাহলে ওদের ভালো হবে। সেই হিসাবে ওরা বাচ্চাটাকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও ওরা বাচ্চাটাকে আর মানে ধরতে পারেনি। অনেক চেষ্টা করে ওরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বাচ্চাটাকে চেষ্টা করে যে বাচ্চাটাকে ধরা যায় কিনা, কিন্তু বাচ্চাটাকে দেখে ওরা কিন্তু স্পষ্ট বুঝছিল যে বাচ্চাটা জীবিত, কারণ বাচ্চাটার চোখ
নড়বড় করছিল, কিন্তু বাচ্চাটা বডিটা ছেড়ে দিয়েছিল। সেজন্য ওরা অনেক চেষ্টা করে বাচ্চাটাকে ধরার। যদি বাচ্চাটাকে ধরে ফেলতে পারে তাহলে বাচ্চাটার একটা কিছু করা যেতে পারে, বা বাচ্চাটা আদৌ জীবিত কিনা। কিন্তু তবু ওরা বলছিল 7 দিন হয়ে গেছে, বাচ্চাটার হাতের টুকরোটা যদি এই বাচ্চাটাই সেই বাচ্চাটা হয়, এবার সেটা তো বলা মুশকিল। এই বাচ্চাটা যদি সেই বাচ্চাটা হয় তাহলে হাতের টুকরো করে মানে তাহলে কেউ মেরে ফেলেছে। আর যদি এই বাচ্চাটা সেই বাচ্চাটা না হয় তাহলে হাতের টুকরো করাটা তাহলে একটা কিছু অলৌকিক। তো এটাই ছিল একটা মানে কি বলে ওটাকে, মানে যেটা কোনো কনক্লুশন নেই, যেটা কোনো মানে কোনো কনক্লুশনে ওরা কেউ পৌঁছাতে পারে না। আলটিমেটলি মানে কি হলো, মানে এই বাচ্চাটাই বা কোথায় থেকে, মানে বাচ্চাটারই হাত ছিল কি না, বা বাচ্চাটাকে ওটা ধরেছে কিলো না, সেটাই। আর বিশেষ করে ওরা যখন এই সন্ধ্যাবেলায় তখন বেরোয় এবং হাতটাকে উল্টো করে যখন হামাগুড়ি দিতে দেখেছে দুবার, তারপর থেকে ওরা ওই জায়গাটাতে আর কেউ যায়নি। কিন্তু ওই বাচ্চাটাকে ওরা অনেকবারই দেখতে পায়। ওই যখন এই মানে জঙ্গলে মানে তোমার মানে যায় ওরা, তখন ওই বাচ্চাটাকে ওরা অনেক সময় দেখতে পায়, যে ওই বাচ্চাটাকে ওরা মানে দেখে, যেখানে ওই বাচ্চাটাকেও চলাফেরা করছে বা মুভ করছে সেটা ওরা নোটিস করে। তো এটাই ছিল আরও একটা ঘটনা। তো আজকের জন্য এখানেই শেষ করি। 10টাতেই হয়ে গেল, 1 ঘন্টা টানা বলেছি। হ্যাঁ সত্যি বাবুদা, আজকে ঘটনাগুলো দুঃখজনক ছিল। স্ক্যারি গল্প, ভূতের ভয়ঙ্কর গল্প তো আমি অনেক বলেছি বা আরও বলবো সামনে। তো আজকের এই ঘটনাগুলো সত্যি খুব দুঃখজনক, কিন্তু আত্মার প্রেজেন্সটাও যে সবসময় যে ভয়ঙ্কর হয় বা সবসময় যে নেগেটিভ হয় তা কিন্তু নয়। আজকের গল্পগুলো যদি তোমরা রিভাইন্ড করে শুনো আবার ইউটিউবে বা ইয়েতেও, দুটো লিঙ্ক হয়ে গেছে এবার, তো সেটা তো দেখতে পাবে যে মানে আত্মার প্রেজেন্সগুলো বা আত্মার উপলব্ধিগুলো করাটাও যে সবসময় যে নেগেটিভ হবে তা কিন্তু নয়। এটাও একটা বলার ব্যাপার আছে, যেখানে আজকের গল্পগুলোতে তো তাই মনে হচ্ছিল যে ওটা কিন্তু নেগেটিভ নয়, ওটা কিন্তু পজিটিভ সাইডেই থাকে। তো সেটাই বলে আজকের মতো এখানে শেষ করছি। আবার একটা বুধবারে আসবো, আরও গল্প হবে। বাবু আজকে আর রিকোয়েস্ট করবে না ছোটো গল্প, আজকে সব কিন্তু ছোটো ছোটো গল্পই বলেছি আমি, 5-6টা বলেছি, সব ছোটো গল্প বলেছি। অন্যদিন একটা গল্পতে অনেক সময় চলে যায়, আমি সেই জন্য আজকে ছোটো ছোটো গল্প করে বলেছি। আবার বলবো, আজকে একটু টায়ার্ডও লাগছে। আবার একটা বুধবারে এসে আবার বলবো, অনেক গল্প আরও আছে, ভয়ঙ্কর গল্প আরও আছে, আবার বলবো সবার সঙ্গে। ঠিক আছে, আজকে আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারলাম না, আজকে এখানে শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আবার লাইভে দেখা হবে, আড্ডা হবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।